ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বরাবরের মতোই বাহাদুর আলম, উপাধ্যক্ষ আশরাফ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছে। আজকে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইয়েস, বিশেষ করে আমি বলবো গ্রামারের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বিষয় সম্পর্কে যদি তুমি পরিপূর্ণ ধারণা আয়ত্ত করতে চাও, তাহলে আর্টিকেল জানার জন্য শুরুতে একটা ক্রস স্টাডি দরকার। একটা পাশাপাশি আরেকটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এছাড়াও বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, চাকরির জন্য যে পরীক্ষা, এরকম প্রত্যেকটা কম্পিটিশনাল পরীক্ষায় কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রশ্ন করাই হয়। সেজন্য সব বিষয়ে পারদর্শিতা অর্জন করার জন্য, যে পরীক্ষা বলবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এগুলোতে ভালো মার্কিং এর জন্য আমরা আজকে পার্টস অফ স্পিচ ইন ডিটেইলস আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। সো শুরুতে আমি কথা না বাড়িয়ে একটু বোর্ডে যাচ্ছি। এখানে পার্টস অফ তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটু যদি ক্লোজ হয় ক্যামেরা তাহলে একটু ভালো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সংজ্ঞাটা কি আমি ইংরেজিতে একটু করে লিখেছি যে মিনিংফুল ওয়ার্ডস ইউজড ইন আ সেন্টেন্স। তার মানে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি মিনিংফুল ওয়ার্ডস, অর্থবোধক শব্দ, ইউজড ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ডকে বা শব্দকে এক একটা পার্ট অফ স্পিচ বা পদ বলে বাংলায়, যেটাকে বলা হয় পদ। ওকে, এখানে একটা বিষয় দেখো, আমি দুটো জিনিসকে এখানে আন্ডারলাইন করেছি। একটা হচ্ছে মিনিংফুল আর একটা হচ্ছে ইউজড ইন আ সেন্টেন্স। মিনিংফুল, ইউজড ইন আ সেন্টেন্স। একটু দেখো, আমাকে যদি কেউ প্রশ্ন করে, এখানে তিনটা শব্দ লেখা হয়েছে, কল, ওয়াটার, বুক। এই তিনটা শব্দ কোন পার্টস অফ স্পিচ হবে আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে, তাহলে আমি সরাসরি উত্তর দিয়ে দিব এরা কোন পার্টস অফ স্পিচ নয়। সারপ্রাইজিং হতে পারে, কেন পার্টস অফ স্পিচ নয়? কারণ আমরা পার্ট অফ স্পিচ এর সংজ্ঞা যেটা দিয়েছি, সেখানে আমার জন্য দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মিনিংফুল আর একটা হচ্ছে কি ইউজড ইন আ সেন্টেন্স। তার মানে প্রথমে পার্ট অফ স্পিচ হওয়ার জন্য এই ওয়ার্ডগুলোকে একটা বাক্যে ব্যবহৃত হতে হবে। তার মানে কোন একটা সেন্টেন্সে এটা ইউজ করতে হবে এবং এটার একটা কি থাকতে হবে, অর্থবোধক অর্থ থাকতে হবে, মিনিংফুল হতে হবে। সাপোজ আমি যদি বলি সাকালাকা বুম, এই যে সাকালাকা বুম শব্দটা আমি বললাম, এটাকে কোন পার্ট অফ স্পিচ বলবা? এটার অর্থটা কি? ইয়েস, পৃথিবীর কোন ভাষায় যদি এটার কোনো অর্থ থাকে, তখনই আমরা চিন্তা করতে পারবো এটা কোনো পার্ট অফ স্পিচ হবে কিনা। যদি এটা কোনো অর্থ না থাকে, এটা যদি জাস্ট একটা আওয়াজ হয়, তাহলে এটাকে আমরা শুধুমাত্র একটা সাউন্ড বলতে পারবো, সেটাকে আমরা পার্ট অফ স্পিচ বলবো না, যদি এটার অর্থ না থাকে। এবার আসো, আরেকটা বিষয় হচ্ছে ইউজড ইন আ সেন্টেন্স। এই ওয়ার্ডগুলোকে আসলে যতক্ষণ না কোন একটা বাক্যে ব্যবহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলোর পার্টস অফ স্পিচ নির্ধারণ করা আমাদের জন্য আসলে টাফ হয়ে যাবে। কেমনে? বেসিক্যালি আমরা যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে কল, এটা কোন পার্ট অফ স্পিচ হবে, স্বাভাবিকভাবে স্টুডেন্ট উত্তর দেয় স্যার এটা একটা ভার্ব। কেন এটা একটা ভার্ব? কারণ এটা স্যার এটা দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে। কল মানে আমরা জানি ডাকা, সেজন্য এটা একটা কাজ, এটা ভার্ব। যদি জিজ্ঞেস করি ওয়াটার কোন পার্ট অফ স্পিচ হবে, বেসিক্যালি স্টুডেন্টরা বলে স্যার এটা একটা নাউন, কারণ এটা একটা পরিবেশের একটা জিনিসের নাম, একটা উপাদানের নাম। আমি যদি বলি বুক, তাহলে বুকটা কোন পার্ট অফ স্পিচ জিজ্ঞেস করলে অনেকেই সরাসরি উত্তর দিবে বুক হচ্ছে একটা নাউন, কারণ এটা হচ্ছে একটা জিনিসের নাম। আদৌ কি আসলে ব্যাপারটা সেরকম কিনা? এই কথাগুলো আসলে অনেক সময় ভুল প্রমাণিত হয়। আমি একটু এক্সাম্পল দিয়ে এই জায়গায় একটু ক্লিয়ার করব। যেমন আমরা বলি যে কল ইজ এ ভার্ব, এই কথাটা আমি অস্বীকার করছি না, এটা ভার্ব হতে পারে, কিন্তু এটা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটার উপর অনেকাংশে কি করে, ডিপেন্ড করে। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি এইভাবে, ইউ ডিডন্ট receive my call। দেখো, ইউ ডিডন্ট রিসিভ মাই কল, তার মানে এখানে কি বলা হচ্ছে, তুমি আমার কলটি রিসিভ করনি, আমার কলটি। তাহলে স্যার এই যে কলটা, এখানে কল ওয়ার্ডটা আসছে, এটা দ্বারা কি কল করা বোঝাচ্ছে, বা কেউ এখানে কোনো কাজ কি করেছে, কল করেছে? নো, করা বোঝাচ্ছে। আমি বললাম যে তুমি রিসিভ করনি আমার কলটা, তাহলে এখানে কিন্তু এই কলটা আসছে কি হিসেবে, একটা নাউন হিসেবে। তাহলে আমি যদি স্টুডেন্টদেরকে এইভাবে শিখিয়ে ফেলি যে কল অত কাজ করা, কল অত কল করা, এটা একটা ভার্ব, সেজন্য এটা একটা কি হবে, কল এটা ভার্ব হবে, হয়তো স্টুডেন্ট বিপদে পড়তে পারে। বাট এই জায়গায় এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু সরি নাউন। আমি যদি বলি আই কল ইউ,
আমি তোমাকে কল করেছিলাম ইয়েস্টারডে, গতকাল আমি তোমাকে কল করেছিলাম। তাহলে এখানে কল শব্দটা কিন্তু কল করা অর্থে আসছে, তার মানে এটা একটা কাজ করা বোঝাচ্ছে, কাজ হওয়া বোঝাচ্ছে। সেজন্য কল এখানে আমার জন্য কি হবে? ভার্ব। তাহলে স্যার একটা ওয়ার্ড একটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটা কি নাউন হবে না ভার্ব হবে? অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে? এটা ডিপেন্ড করবে এটা বাক্যে কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটার উপর। একইভাবে আমি যদি এই দুটো সেন্টেন্স একটু মুছে দিয়ে আবার আমার নেক্সট ওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে ওয়াটার। অনেকে ওয়াটারকে নাউন হিসেবেই বলতে পারে, হ্যাঁ নাউন হতে পারে, কিন্তু আদৌ সবসময় ওয়াটার নাউন কিনা এটি একটু স্টুডেন্টকে জানতে হবে। যেমন আমি যদি বলি আই ওয়াটার মাই প্ল্যান্ট every day. I water my plant every day. তাহলে স্যার এখানে অর্থটা কি? আমি ওয়াটার, ওয়াটার মানে আমি পানি? নো, I water আমি পানি দিই my plant every day, তার মানে আমি আমার চারা গাছে প্রত্যেকদিন কি করি? পানি দিই। তাহলে স্যার এখানে ওয়াটার শব্দটা আসছে পানি দেওয়া অর্থে, তার মানে এখানে ওয়াটার দ্বারা পানি বোঝাচ্ছে না, পানি দেওয়া বোঝাচ্ছে, তার মানে এখানে একটা কাজ হচ্ছে। তো সেজন্য ওয়াটারটাকে আমাকে এখানে বলতে হবে ইট ইজ আ ভার্ব। তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। আর আমি যদি বলি ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, তার মানে সব জায়গায় কি আছে? সব জায়গায় পানি আর পানি। তাহলে এখানে ওয়াটার হচ্ছে একটা পরিবেশের একটা জিনিসের নাম বোঝাচ্ছে, সেখানে কিন্তু ওয়াটারটা হচ্ছে একটা নাউন, বাট এখানে যেহেতু ওয়াটার পানি দেওয়া অর্থে আসছে এজন্য ওয়াটার হবে আমার জন্য একটা ভার্ব। ইয়েস। তারপরে এরপরে শব্দটা একটু করে আমরা দেখে নিই যে বুক। বুক বই। যদি বুক শব্দটা বই অর্থে আসে তাহলে বুক ইজ এ নাউন, ইয়েস হতে পারে। কিন্তু আমি যদি বলি আই বুকড আ সিট ফর ইউ, আমি কি লিখলাম? আই বুকড আ সিট ফর ইউ, আমি তোমার জন্য একটা সিট কি করেছি? ইয়েস, বুকিং করেছি। তার মানে আমি তোমার জন্য একটা সিট বরাদ্দ করে রেখেছি বা কিনে রেখেছি হতে পারে। তাহলে এখানে বুক শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? বরাদ্দ করা বা বুকিং করা অর্থ বোঝানো হচ্ছে, কারোর জন্য ফিক্স করে রাখা। তাহলে এই বুকটা হচ্ছে আমার জন্য এখানে ভার্ব। ওকে, আবার বুকটা নাউনও হতে পারে, সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যতটুকু আলোচনা করেছে এখান থেকে আমরা কি বুঝলাম? যে কোন একটা ওয়ার্ড যতক্ষণ না কোন একটা সেন্টেন্স আমরা ব্যবহার করছি ততক্ষণ আসলে ওই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। এইজন্যই পার্ট অফ স্পিচের সংজ্ঞায় কিন্তু বলা হচ্ছে পার্ট অফ স্পিচ মিন্স মিনিংফুল ওয়ার্ডস ইউজড ইন আ সেন্টেন্স। ব্যবহৃত সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা কি বলি? পার্ট অফ স্পিচ বলি। ওকে গুড। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ধরনটা কি? আমরা জানি 8 প্রকারের কি আছে? পার্ট অফ স্পিচ আছে, 8 ধরনের পার্ট অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ ইজ এ বিগ চ্যাপ্টার। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দিন আলোচনা করা যাবে, অনেকক্ষণ আলোচনা করা যাবে। আমরা মূলত আমাদের অন্যান্য গ্রামার বোঝার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমরা আসলে কি করব? আলোচনা করব। আজকে একটু দেখো যে টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ধরন তোমরা জানো 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। একটু করে নামগুলো যদি একটু দেখি, নাউন, pronoun, adjective, আমরা অনেকে adjective বলি কিন্তু বেসিক্যালি অনেকে এটাকে কারেক্টলি যদি বলি যে আমরা কি বলবো? adjective, verb, adverb, preposition, conjunction, interjection। একটু করে বাংলা যদি মিনিংগুলো একটু দেখি, বাংলা না পড়াটা ভালো, তারপর আমরা একটু সহজভাবে বোঝার জন্য। যেমন নাউন শব্দের আমরা কি পেলাম? বইয়ের ভাষায় নাউন শব্দের অর্থ কি? বিশেষ্য। বাংলা যদি বলি বিশেষ্য, কিন্তু আমরা সংজ্ঞা এটা যদি একটা টার্ম হিসেবে নিই, সংজ্ঞা যদি দিই তাহলে নাম অথবা কোনো কিছুর নাম। তার মানে পৃথিবীতে যে সকল জিনিস আছে এই জিনিসগুলোর যে নামগুলো দেওয়া হয়েছে সেই নামগুলোকে আমরা বলেছি কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। এই নাউন নিয়ে পরবর্তী সেশনে আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে দেখো আমরা একটা एग्जांपल দিলাম, একটু সেন্টেন্সটা একটু আমরা সবাই একটু ক্লিয়ারলি দেখব। যেমন এখানে আছে টম এন্ড জেরি is going to Caraniher to buy a book. টম এন্ড জেরি, তাহলে টম এন্ড জেরি, এই যে আমি এখানে আন্ডারলাইন করলাম টম এন্ড জেরি, তাহলে নিশ্চয়ই এটা দুইজন পারসন, দুইজন ব্যক্তির নাম। তাহলে টম এন্ড জেরি এরা নাম। is going to Caraniher, তাহলে কোথায় যাচ্ছে? ক্যারানিহাট যাচ্ছে। তাহলে ক্যারানিহাট আমরা যদি বলি, ক্যারানিহাট হচ্ছে একটা জায়গার নাম, একটা হাটের নাম, তাহলে এটা আমরা নিলাম। তারপর আসছে টু বাই আ বুক, কি কেনার জন্য যাচ্ছে তারা? তার একটা জিনিস কিনবে, সেটার নাম কি? আ বুক, একটা বই কিনবে। তাহলে এই যে বই, এটাও আমরা নিলাম। ওকে, তাহলে আমরা যদি হিসাব করি টম এন্ড জেরি নাম, ক্যারানিহাট একটা নাম, বুক একটা জিনিসের নাম,
তাহলে এখানে এই তিনটা শব্দকে আমরা কি বলতে পারি? দে আর নাউন, দে আর নাউন্স। যেহেতু বহুবচন কয়েকটা নাম আসছে, আমরা দিলাম কি দে আর নাউন্স। তাহলে যে কোনো কিছু নামকে আমরা কি বলছি? নাউন বলছি। তার মানে কোনো শব্দ যদি বাক্যে কোনো কিছু নাম অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাউন। ওকে, তারপর আসবে প্রোনাউন। প্রোনাউনে আমরা বইয়ের ভাষায় তৈরি করি যে সর্বনাম, প্রোনাউনের বাংলাটা সর্বনাম। প্রোনাউন কাকে বলে যদি সংজ্ঞা দিতে হয় তাহলে নাউন বা নামের পরিবর্তে যা বসে, তার মানে আমরা যে ওয়ার্ডটা অন্য কোনো নাউনের পরিবর্তে ইউজ করি তাদেরকে বলা হচ্ছে কি প্রোনাউন। আমরা একটু উদাহরণটা দেখি। কামাল বট আ শার্ট। কামাল বট আ শার্ট, কামাল একটা শার্ট কিনেছে ফর হিজ ব্রাদার, তার ভাইয়ের জন্য, হু স্টাডিজ ইন সিইউ, চিটাগং ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করে। তাহলে একটু খেয়াল করে এখানে কামাল, কামাল একজন ব্যক্তির নাম, তাহলে কামাল হচ্ছে আমার জন্য নাউন। ইয়েস, কামাল বট আ শার্ট, কামাল একটা শার্ট কিনেছে ফর হিজ ব্রাদার, তাহলে যে হিজ তার ভাইয়ের জন্য, তাহলে হিজ মানে কার ভাই? ইয়েস, কামালের ভাই। তাহলে আমরা এখানে কামালের পরিবর্তে ইউজ করেছি কি হিজ। তাহলে এখানে হিজটা হচ্ছে আমার জন্য প্রোনাউন। প্রোনাউন আবার 8 প্রকার, প্রোনাউন নিয়ে ডিটেইলস আলোচনা আছে, সেটা আমরা পরে করব। আপাতত যে এখানে হিজ শব্দটা যেহেতু কামালের পরিবর্তে আসছে, তাহলে আমার জন্য হিজ শব্দটা আমার জন্য কি হবে? প্রোনাউন হবে। তারপর আসি হিজ ব্রাদার, তার ভাইয়ের জন্য, হু স্টাডিজ ইন চিকাগো ইউনিভার্সিটি। তাহলে এখানে একটা শব্দ আসছে হু, তাহলে হু মানে কে? ইয়েস, ব্রাদার, ভাই, যে কোথায় পড়ে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে এখানে এই হুটা আসছে কার পরিবর্তে? আমরা দেখতে পাচ্ছি ব্রাদারের পরিবর্তে। তাহলে ব্রাদার হচ্ছে আমার জন্য একটা নাউন, তাহলে সেই নাউনের পরিবর্তে আসছে হু, তাহলে এই হিজ এবং হু এটা হবে আমার জন্য প্রোনাউন। ওকে, তাহলে তোমরা প্রোনাউন সম্পর্কে একটা ধারণা পেলে। তারপর আসো আমরা একটু করে যদি আমি একটু করে এখানে চিটাঙ্গা ভাষায় যদি বলি, আমরা চট্টগ্রামের ভাষায় কিন্তু অনেক রকমের প্রোনাউন কি করি? ব্যবহার করি। একটু উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা কারোর সামনে কোন একটা বিষয়ে কথা বলছি, ওকে, তো সেক্ষেত্রে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলছি আমরা বুঝতে পারলাম যে সেই ব্যক্তির নামটা এখানে উল্লেখ করলে একটু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যক্তির নামটা উল্লেখ না করে আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা কি? অমুকে বলছে যে, অমুকে হয়েছে, এটা আই উইল লাইক। তো এই যে অমুক শব্দটা আমরা আসলে কোন একটা ব্যক্তিকে নির্দেশ করে বলেছি। তো চট্টগ্রামের ভাষায় অমুক হচ্ছে একটা প্রোনাউন। যেমন আমরা যদি একটা পুরুষের জন্য চট্টগ্রামের ভাষায় যদি প্রোনাউন ইউজ করে থাকি ইতা, একটু লোয়ার হলে ইতা, আবার যদি সম্মানজনক হলে ইবা, তাহলে ইতা, ইবা, অমুক, এই সবগুলো কিন্তু একজন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আসছে। এই জন্য এগুলো হচ্ছে আমার জন্য চট্টগ্রাম ভাষায় কি প্রোনাউন। ইয়েস, তারপর দেখো আসছে কি অ্যাডজেক্টিভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাডজেক্টিভ শব্দটার বাংলা অর্থ আমরা পাচ্ছি বিশেষণ। আমরা ওটা দেখবো না, সংজ্ঞাটা একটু দেখি যে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, রং, এই শব্দগুলো ইম্পর্টেন্ট। যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তির দোষ বোঝাবে, অথবা গুণ প্রকাশ করবে, অথবা অবস্থা প্রকাশ করবে, সংখ্যা প্রকাশ করবে, অথবা পরিমাণ বোঝাবে, অথবা আকার বোঝাবে বা আকৃতি বোঝাবে, অথবা রং বোঝাবে, তাহলে সেক্ষেত্রে এগুলো আমার জন্য কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে একটা বিষয় বলে রাখতে হয় যে রংটা যদি কোন রঙের নাম অর্থে আসে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা নাউন বলবো। যেমন আমি যদি বলি ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, তাহলে কালো হচ্ছে আমার প্রিয় রং। আচ্ছা, এই যে কালো শব্দটাকে আমি কোন জিনিসের রং বলেছি? না। তাহলে আমি বললাম পৃথিবীতে অনেক রং আছে, তার মধ্যে কালো হচ্ছে আমার প্রিয় রং। তাহলে এখানে কালোটা রঙের নাম অর্থে আসছে, যেন ব্ল্যাক হবে আমার জন্য নাউন। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, আমার একটা ব্ল্যাক শার্ট আছে, তাহলে এখানে ব্ল্যাক শব্দটা দ্বারা আমার শার্টের কি বোঝাচ্ছে? রং। তার মানে একটা বস্তুর রং বোঝাচ্ছে। তাহলে এখানে ব্ল্যাক শব্দটা কিন্তু ব্যবহৃত হচ্ছে কি হিসেবে? একটা অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক একইভাবে আমরা একটু উদাহরণ দিয়ে অ্যাডজেক্টিভটা আরেকটু ক্লিয়ার করব। সেন্টেন্সটা একটু করে দেখো। এখানে একটা সেন্টেন্স লিখেছি, মিস্টার জ্যাক ওয়াজ আ পায়াস ম্যান। মিস্টার জ্যাক ওয়াজ ছিলেন, মিস্টার জ্যাক মনে করেন পৃথিবী থেকে চলে গেছেন, তিনি আর নাই। এরপর আমরা বললাম মিস্টার জ্যাক ওয়াজ আ পায়াস ম্যান। পায়াস ম্যান, ম্যানটা আমরা জানি নাউন, নাউন অর্থে ইউজ করা হয় অনেক সময় ম্যানটা। ম্যান ইজ এ নাউন। তো কেমন মানুষ ছিলেন? আমরা তার অবস্থা, তার গুণ বা দোষ প্রকাশ করার জন্য আমি বললাম মিস্টার জ্যাক ওয়াজ আ পায়াস ম্যান। তিনি একজন কিরকম মানুষ ছিলেন? পায়াস ম্যান ছিলেন। তারপরে তিনি ধার্মিক মানুষ ছিলেন। ওকে, কি লিখলাম? ধার্মিক। তাহলে ধার্মিক শব্দটা দ্বারা ওই মানুষটার কি বোঝাচ্ছে? গুণ। তাহলে এক্ষেত্রে এই পায়াসটা আমার জন্য কি হবে স্যার? অ্যাডজেক্টিভ হবে। গুড। তারপরে আসে এবার ভার্ব। ভার্ব দ্বারা কি বোঝাই?
বেসিক্যালি ভার্ব শব্দটাকে বাংলা আমরা বলি ক্রিয়া। তো ভার্ব দ্বারা বোঝায় কাজ করা অথবা কাজ হওয়া। এখানে একটু বিষয় ক্লিয়ার করতে হয়, সব ভার্ব যে কোন একটা কাজ করা বা কাজ হওয়া বোঝাবে সেটা না। কখনো কখনো ভার্ব দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থাও আমরা কি করি, অবস্থা বা অবস্থান আমরা নির্দেশ করি। সেটা আমরা পরবর্তী ভার্ব ইন ডিটেইলস যখন আলোচনা করব সেখানে আসবে। যেমন আমি যদি বলি আই অ্যাম ইন ক্লাস 10, তাহলে এই যে am শব্দটা এখানে আসছে, am is a verb। তো am দ্বারা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে আসলে স্টেটিভ ভার্ব, কিছু আছে প্রোগ্রেসিভ ভার্ব। এগুলো ডিটেইলস পরে আলোচনা করব। আপাতত আমরা অতটুকু মনে রাখি, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝায় সেটাকে আমরা কি বলি, ভার্ব বলি। ফর এক্সাম্পল দেখো, I am teaching parts of speech now. I am teaching, তাহলে এই যে এখানে শব্দ ইউজ করেছি teaching, আমি পড়াচ্ছি পার্টস অফ স্পিচ নাও, আমি এখন পার্টস অফ স্পিচ পড়াচ্ছি। তাহলে এই যে টিচিং দ্বারা একটা কাজ হচ্ছে, তার মানে আমি পড়াচ্ছি, পড়ানোর কাজটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে স্যার আমার টিচিং এই শব্দটা আমার জন্য কি হবে, ইটস আ ভার্ব। কিন্তু এমন নয় যে টিচিংটা সবসময় ভার্ব হবে। কেমনে আবার এরকম, টিচিং ক্যান বি আ নাউন অলসো। যেমন আমি যদি বলি টিচিং ইজ আ গ্রেট প্রফেশন, টিচিং ইজ আ গ্রেট প্রফেশন, তার মানে কি শিক্ষকতা একটা মহৎ পেশা। আচ্ছা, এই যে শিক্ষকতা বললাম, এই শব্দটার ভিতরে এই মুহূর্তে কেউ কি কোনো কাজ করছে? নো, জাস্ট একটা পেশার নাম বলেছি। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা পেশার নাম হতে আসছে, তখন টিচিংটা হবে আমার জন্য একটা নাউন। কোন নাউন হবে সেটা আমরা নাউনের ক্লাস আলোচনা করব। এবার চলে আসি আমরা অ্যাডভার্ব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু বিষয় দেখো, অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের ভিতরে কিন্তু একটা ভার্ব শব্দটা আছে। তার মানে কি, যে অ্যাডভার্বের আসলে বেশি সম্পর্কটা কার সাথে, মূলত ভার্বের সাথে। এজন্য অ্যাডভার্বের বাংলা আমরা দেখছি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। যাই হোক, সংজ্ঞাটাতে যাচ্ছি যে অ্যাডভার্ব দ্বারা কি বোঝায় আসলে, যে সকল শব্দ দ্বারা কাজ করা, কোন একটা কাজ করা বা কাজ হওয়ার ধরন বোঝাবে, গতি বোঝাবে, পদ্ধতি বোঝাবে, স্থান ও সময়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে ধরন, গতি, পদ্ধতি, স্থান ও সময়। তার মানে যে সকল শব্দ দ্বারা কোনো কাজ হওয়ার ধরন বোঝাবে, অথবা স্থান বোঝাবে, অথবা সময় বোঝাবে, তাহলে এই শব্দগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। অ্যাডভার্বের বিভিন্ন ধরন আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ প্লেস। সেটা নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। তাহলে একটু দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, বর্তমান সময়ের আলোকিত একটা ব্যক্তি হচ্ছে, আলোচিত বলবো না, সমালোচিত একজন ব্যক্তি বাংলাদেশে মিডিয়াতে তোলপাড় হচ্ছে যাকে নিয়ে, শাহেদ। ইয়েস, তাহলে দেখো শাহেদ কি করেছে, চিটেড, প্রতারিত করেছে বা প্রতারণা করেছে। কার সাথে? দ্য পিপল। শাহেদ মানুষকে প্রতারিত করেছে। সে কাজটা কিভাবে করেছে, তার প্রতারণার ধরনটা কিভাবে ছিল? আমি এখানে একটা শব্দ লিখেছি, সাইলেন্টলি। তাহলে সে শাহেদ মানুষের সাথে প্রতারণা করেছে কিভাবে? একেবারে সাইলেন্টলি, নীরবে, কেউ জানতো না এতদিন, নীরবে। তাহলে তার প্রতারণার ধরনটা ছিল সাইলেন্টলি। তাহলে স্যার আমার এই সাইলেন্টলি কথাটা আমার জন্য কি হবে, অ্যাডভার্ব। কি হবে, অ্যাডভার্ব। এরকম অজস্র অ্যাডভার্ব আছে। আমি যদি বলি যে the man speaks, মানুষটা কথা বলে, কেমনে বলে? the man speaks smartly। তাহলে এই যে মানুষটা কথা বলার ধরন কি, স্মার্টলি। তাহলে স্মার্টলি আমার জন্য একটা অ্যাডভার্ব। আমি যদি বলি the man came here, মানুষটা এখানে আসছে yesterday, তাহলে আমি যদি বলি মানুষটা কখন আসছে, উত্তরটা পেলাম yesterday। তাহলে yesterday ওই মানুষের আসার সময়কে নির্দেশ করছে, সেজন্য yesterday হবে আমার জন্য একটা অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তারপর আসি এবার 6 নাম্বার, প্রেপোজিশন। ইয়েস, প্রেপোজিশন। একটু করে আমরা এখান থেকে একটা শব্দ যদি পাই সেটা হচ্ছে পজিশন। প্রেপোজিশন থেকে একটা শব্দ পাই, পজিশন। তার মানে আসলে প্রেপোজিশন গুলোর মূল কাজটা কি? প্রেপোজিশনের বাংলাটা আমরা পাচ্ছি পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। তো আমরা বাংলাটা না দেখি, আমরা একটু প্রেপোজিশনের কাজটা কি সেটা একটু জেনে নিই। যে পজিশন, প্রেপোজিশনের মূল কাজটা হচ্ছে টু সে দা পজিশন অফ আ নাউন অর প্রোনাউন। তার মানে একটা নাউন অথবা প্রোনাউনের অবস্থান নির্দেশ করার জন্য আমরা যে সকল শব্দগুলো ব্যবহার করি সেগুলোকেই বলা হচ্ছে মূলত প্রেপোজিশন। উদাহরণস্বরূপ দেখো, আমি বললাম দা বুক, বইটা টেবিলে আছে। কারণ বইটা টেবিলে আছে, তো বইটা টেবিলের নিচে থাকতে পারে, টেবিলের উপরে থাকতে পারে, টেবিলের পাশে থাকতে পারে, টেবিলে যদি কোনো একটা ড্রয়ার থাকে সেটার ভেতরে থাকতে পারে। তাহলে কোথায় আছে সেটা বোঝানোর জন্য আমি দিলাম দা বুক ইজ অন দা টেবল, অন দা টেবল। তাহলে এই যে অন শব্দটা বসার পরে বা বসানোর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বইটা এখন কোথায়। দা বুক ইজ অন দা টেবল, বইটা কোথায়?
টেবিলের উপরে, তাহলে এই অনটা বইটার একটা কি বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, সেজন্য আমার অনটা হচ্ছে আমার জন্য একটা প্রেপোজিশন। ওকে ফাইন। তারপর আসো ইন্টারজেকশন, সরি কনজাংশন, দ্য সেকেন্ড লাস্ট, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন শব্দের আমরা যত দিলাম কি সংযোজক অব্যয়। ইয়েস, আমরা কখনো কখনো দুইটা শব্দ বা দুইটা ফ্রেজ অথবা দুইটা সেন্টেন্স, আমি বারবার বলছি দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লজ, কখনো কখনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য মাঝখানে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, কানেক্টর হিসেবে হতে পারে সেগুলো, যে সেই শব্দগুলোকে আমরা বলি কি কনজাংশনস। কনজাংশনের কাজ কি দুইটা ওয়ার্ডকে কানেক্ট করা, অথবা দুইটা ফ্রেজকে কানেক্ট করা, অথবা দুইটা ক্লজকে কানেক্ট করা, অথবা দুইটা বাক্যকে কানেক্ট করাই হচ্ছে কার কাজ, কনজাংশনের কাজ। এক্সাম্পল দেখে নিই, হি সেন্ট মি, লেখাগুলো স্পষ্ট যদি দেখা যায় যে হি সেন্ট মি আ ফ্রেন্ড রিকোয়েস্ট, সে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর একটা কথা হচ্ছে আই ডিডন্ট রিসিভ, আমি রিসিভ করিনি। তাহলে দুটা কথাকে যুক্ত করলাম কি দিয়ে, বাট। He sent me a friend request, সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বাট আই ডিডন্ট রিসিভ, কিন্তু আমি রিসিভ করিনি। তাহলে এখানে বাট এটা দুইটা বাক্যকে কি করেছে, কানেক্ট করেছে, সংযোগ করেছে বা সংযুক্ত করেছে, সেজন্য আমি বাটটাকে বলবো এটা কনজাংশন। এরকম অনেকগুলো কনজাংশন আছে, কনজাংশন বিভিন্ন ধরন আছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর আসি আমরা যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইয়েস, ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলাটা আমরা কি পেলাম, বিস্ময় সূচক অব্যয়। বিস্ময় সূচক অব্যয় তার মানে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা যখন খুব বেশি কষ্ট পাই, আনন্দিত হই, আবেগ আপ্লুত হই, তখন এগুলো মুখ ফসকে অটোমেটিক্যালি চলে আসে এই ধরনের শব্দগুলোকে। তার মানে যে সকল শব্দের মাধ্যমে আমাদের মনের আবেগ, ক্রোধ, রাগ অথবা যেটাকে বলবো আনন্দ, উল্লাস প্রকাশিত হয়, সেই ওয়ার্ড গুলোকে আমরা বলি ইন্টারজেকশন অথবা বিস্ময়সূচক অব্যয়। ফর এক্সাম্পল, আমরা মনে করেন যে আজকের এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা হয়তোবা মনে মনে একটা সেন্টেন্স তোমরা উচ্চারণ করবে, ওয়াও ইটস আ ফ্যান্টাস্টিক ক্লাস, রাইট? তাহলে সেখানে তুমি একটা শব্দ বললাম ওয়াও, তাহলে ওয়াও দ্বারা তোমার মনের অনুভূতিটা তুমি প্রকাশ করলে, তাহলে ওয়াও ইজ আ নাও ইজ আ ইন্টারজেকশন, এটা বিস্ময়সূচক অব্যয়। ওকে, যেমন এরকম আমরা হঠাৎ করে বলি যে কোন একটা সারপ্রাইজিং কিছু দেখলে আল্লাহ, আল্লাহ, আল্লাহ ইজ আ নাউন ইউ নো, বাট আমি যদি বলি যে আল্লাহ, ও মাই গড, ঠিক আছে, এই যে শব্দগুলো আমরা উচ্চারণ করি এগুলো সামটাইমস ক্যান বি ইন্টারজেকশন, কারণ এগুলো দ্বারা মনের অনুভূতি কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। আমাদের কারোর প্রতি ধিক্কার প্রকাশ করতে চাই, তখন ফু, ছি, শব্দগুলো দ্বারা আমরা মনের অনুভূতি প্রকাশ করছি, এই শব্দগুলোকেই বলা হচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে আমরা এই আলোচনা থেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম। এরপরে আমি আলোচনা করব যে নাউন ইন ডিটেইলস, যে বিশেষ করে আমি বলেছি আর্টিকেল বুঝতে গেলে পার্টস অফ স্পিচ লাগবে। সবচেয়ে বেশি পার্টস অফ স্পিচের যে জিনিসটা ডিটেইলস জানতে হবে সেটা হচ্ছে নাউনের বিভিন্ন প্রকারকে জানতে হবে, কারণ নাউনের সাথে আর্টিকেলের একটা আবার গভীর রিলেশন আছে। সেজন্য আমি পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাউন ইন ডিটেইলস। শিক্ষার্থীরা, আমি একটু আগে তোমাদের সামনে পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখন নাউনের একটু বিস্তারিত কি করব আলোচনা করব, যেহেতু আমি বলেছি যে আর্টিকেল ভালোভাবে শেখার জন্য নাউন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে। সো নাউনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে দৃষ্টিকোণ জিনিসটা কি। যেমন একজন মানুষকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কি করি, বিবেচনা করি। যেমন আমি যদি বলি যে একজন শিক্ষক হিসেবে বাহাদুর কেমন, তাহলে তোমরা বলো যে হ্যাঁ ভালো। যদি বলা যায় একজন দেশপ্রেমিক হিসেবে বাহাদুর কেমন, ভালো। যদি বলা হয় যে একজন পয়সাওয়ালা হিসেবে বাহাদুর কেমন, তাহলে যে না মোটামুটি। তাহলে আমাকে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যাবে। ঠিক একইভাবে নাউনকেও আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিভিন্ন ভাগে কি করেছি, ভাগ করেছি। ফর এক্সাম্পল, আমি শুরুতে আসছি যে বৈশিষ্ট্যের দিক থেকে বা অর্থগত দিক থেকে নাউনকে আমরা প্রধানত দুই ভাগে কি করেছি, ভাগ করেছি। তোমরা একটু দেখো, প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমটা কি বলেছি যে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা প্রথমে আসি কনক্রিট নাউনের বাংলাটা আমরা দেখতে পাচ্ছি বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কথাটা আমরা বললাম যে ভাববাচক নাম। ইয়েস, পৃথিবীতে এমন কিছু নাউন আছে যে নাউনগুলো চাইলে আমরা টাচ করতে পারি,
প্যাকেট করতে পারি, কারোর জন্য স্ট্যান্ড করে দিতে পারি। ওকে, কিছু নাউন আছে টাকা দিয়ে আবার কেনা বেচাও করা যায়। আবার কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো পৃথিবীতে আছে, আমরা এটা বিশ্বাস করি, এগুলো আমাদের অন্তরে থাকে, এগুলো আমাদের ব্রেনে থাকে, কিন্তু আমি যদি কাউকে সেটা প্যাকেট করে দিতে বলি সেটা দেওয়া যায় না, চাইলে সেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, এই ধরনের নাউন। ওকে, তাহলে যে নাউনগুলোকে আমরা স্পর্শ করতে পারি, যে নাউনগুলোকে প্যাকেটজাত করা যায়, যে নাউনগুলোকে ওজন করা যায় চাইলে, সেই ধরনের নাউনকে আমরা বলছি কনক্রিট নাউন বা বস্তুবাচক নাম। আর যে সকল নাউন আমরা টাচ করতে পারে না, প্যাকেট করতে পারে না, ওজন করতে পারে না, কিন্তু আমরা হৃদয় দিয়ে ফিল করতে পারি, ব্রেনে এগুলো থাকে, আমাদের চিন্তা দ্বারা এগুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল আমি যদি বলি, একটু দেখো একটা সেন্টেন্স আমি লিখছি, আই হ্যাভ আ মোবাইল ফোন। আমার একটা কি আছে, মোবাইল ফোন আছে। ইয়েস, তাহলে এই যে মোবাইল ফোন, আমরা জানি এটা একটা ডিভাইসের নাম। তাহলে এই মোবাইল ফোন চাইলে আমরা টাচ করতে পারি কিনা, পারি। এটা চাইলে আমরা ওজন করতে পারি, এটা চাইলে আমরা কারোর জন্য স্ট্যান্ড করে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি প্যাকেট করে। তাহলে এই মোবাইল ফোনটা আমার জন্য কি নাউন হবে? ইয়েস, নিশ্চয়ই এটা আমার জন্য কি হবে, কনক্রিট নাউন হবে। ইয়েস, এবার আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম। সেটা কি? যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, একটা বিখ্যাত লাইন আছে একজন কবির, সেটা হচ্ছে, আমি এখানে লিখছি, ট্রুথ ইজ বিউটি। আবার বলছে বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এখানে আমি দুটো নাউনের কথা বললাম, একটা হচ্ছে ট্রুথ, সত্য, আর একটা বললাম বিউটি, সৌন্দর্য। আচ্ছা, সত্য, আমরা সবাই সত্যের পথে চলার চেষ্টা করি। আমি যদি বলি যে সত্যটা আমাকে একটু দৌড়ে দেখাও, এই সত্যটিকে আমরা টাচ করতে পারি, প্যাকেট করতে পারি? কখনোই না। বিউটি, আমরা সবাই, মানুষ বলতেই সুন্দরের পূজারী, তাহলে সেক্ষেত্রে এই যে বিউটি, সৌন্দর্য জিনিসটা, আমি যদি বলি যে কাউকে বাজার থেকে আমার জন্য 5 কেজি বিউটি নিয়ে আসিও, সৌন্দর্য কিনে নিয়ে আসিও, তাহলে সম্ভব কিনা? সম্ভব না। তারপরে সে বিউটি আমরা টাচ করতে পারি? পারি না। তাহলে এই যে ট্রুথ, বিউটি, আরো কিছু শব্দ লিখেছি, একটা আছে অনেস্টি, সততা। আমরা জানি মানুষটার ভিতরে সততা আছে, আমরা বলি মাঝে তার ভিতরে সততা আছে। আচ্ছা, এই যে সততা আছে বললাম, কিন্তু চাইলে কি আমরা এই অনেস্টিকে টাচ করতে পারি? পারি না। তারপরে আসছে মডেস্টি। মডেস্টি মানে আমরা জানি ভদ্রতা বা সৌজন্যতাবোধ। তাহলে এই যে মডেস্টি বা সৌজন্যতাবোধ, এটাও চাইলে আমরা প্যাকেট করতে পারি না, টাচ করতে পারি না, কিন্তু মডেস্টি নামক পৃথিবীতে কিছু আছে, এটা আমাদের ব্রেনে আছে, আমরা এগুলো ফিল করতে পারি। এই ধরনের নাউনকে আমরা বলি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এডুকেশন, শিক্ষা, যে শিক্ষার জন্য আমরা এত পরিশ্রম করি, যে শিক্ষার জন্য আমরা স্কুলে যাই, কলেজে যাই, যে শিক্ষার জন্য আমরা বিদেশ পর্যন্ত ভ্রমণ করি, কিন্তু যদি বলে যে আমাকে একটু শিক্ষাটা টাচ করে দেখাও, এটা একটু ওজন করে দাও, একটু প্যাকেট করো, তাহলে আদৌ এই শিক্ষাকে চাইলে আমরা সেভাবে টাচ করতে পারি না। এই ধরনের যে নাউনগুলো রয়েছে, যেগুলোকে চাইলেই টাচ করা যায় না, চাইলেই আমরা প্যাকেটজাত করতে পারি না, কারোর জন্য স্ট্যান্ড করে দিতে পারি না, এই ধরনের নাউনগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক নাম। আর বস্তুগত হলে যেগুলো টাচ করতে পারি, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। এখন এখানে আলোচনা আসছে যে কনক্রিট নাউনকে আবার 4 ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। প্রথমত দেখো প্রপার নাউন। প্রপার নাউনের বাংলাটা আমরা লিখেছি সুনির্দিষ্ট বা ব্যক্তিগত নাম। ব্যক্তিগত মানে আমরা এখানে বলতে পারি এটাকে পার্সোনাল নেম। ইয়েস, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা পার্সোনাল নেম থাকে। যেমন আমাকে যদি এমনি স্বাভাবিক অর্থে ডাকা হয়, তাহলে আমি একজন মানুষ। এখন এই মানুষ শব্দটা কি আমার পার্সোনাল নেম? না। মানুষ আমি শুধু বলতে পারবো না যে মানুষ শব্দটা আমার নাম। আমি মানুষ হিসেবে আমার একটা ব্যক্তিগত নাম আছে, সেটা কি? ইয়েস, আমি এখানে লিখেছি বাহাদুর। তাহলে বাহাদুর শব্দটা একান্ত আমার পার্সোনাল নেম, তাহলে সেক্ষেত্রে বাহাদুর হবে আমার জন্য একটা প্রপার নাউন। আবার আসছে সাতকানিয়া। তাহলে সাতকানিয়া হচ্ছে পৃথিবীতে, আমরা জানি বাংলাদেশে অনেকগুলো কি আছে, উপজেলা আছে, তার মধ্যে সাতকানিয়া একটা নির্দিষ্ট উপজেলার নাম। তাহলে সেজন্য সাতকানিয়া আমার জন্য কি হবে, প্রপার নাউন। তারপর আসছে আমরা লিখলাম স্যামসাং। ইয়েস, আমরা জানি পৃথিবীতে অনেকগুলো মোবাইল কোম্পানি আছে, তার মধ্যে স্যামসাং হচ্ছে আরেকটা কোম্পানি। তাহলে একটা নির্দিষ্ট কোম্পানির নাম হচ্ছে স্যামসাং। তাহলে স্যামসাং হচ্ছে আমার জন্য প্রপার নাউন। ওকে, স্যামসাং কি আমার জন্য প্রপার নাউন। তাহলে তোমরা প্রপার নাউন সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে আমরা বাংলায় লিখেছি কি, সাধারণ বা জাতিবাচক নাম। সাধারণ মানে কি, আসলে কি বোঝায় আমরা এখানে? সাধারণ মানে হচ্ছে যে ওয়ার্ডটা সবার জন্য ইউজ করা হচ্ছে, সবার জন্যই যে শব্দটা আমরা ব্যবহার করি, তার মানে একই শ্রেণীর, একই গোত্রের সবগুলো জিনিসকে বোঝানোর জন্য যে নামটা আমরা দিই, অথবা একটা শব্দের যদি কোনো শ্রেণীর বা কোনো গোত্রের সবাইকে বোঝানো হয়, সেই ধরনের শব্দকে বা সেই ধরনের পার্সন স্পিচকে আমরা বলছি কি, কমন নাউন। একটু দেখো,
ম্যান, মানুষ। তাহলে মানুষ মানে কাকে বোঝাচ্ছে? পৃথিবীর সব মানুষকে আমরা কি বলি? ম্যান বলি ইংরেজিতে। তাহলে ম্যান হচ্ছে আমার জন্য একটা কমন নাউন। এরপর হচ্ছে টিচার। টিচার পৃথিবীতে যারাই পড়ায় সবারই আমরা কি বলি? যারা পড়ায়, যারা শেখায়, যারা টিচ করে, বাংলাদেশের, তারপরে যদি বলছি আমেরিকান, যদি বলছি ইংল্যান্ডের, সবাইকে আমরা একসাথে কি বলছি? টিচার। তার টিচার এটা কারো পার্সোনাল নেম না, এটা হচ্ছে সব টিচারের একটা নাম, সেজন্য টিচারকে আমরা বলছি কি? কমন নাউন। তারপর হচ্ছে মুসলিম, পৃথিবীর সকল মুসলমানদের একটা নাম, সেটা হচ্ছে কি? মুসলিম, তাহলে কমন নাউন। এরপর হচ্ছে মাদার, পৃথিবীর সকল মাকে আমরা বলছি মাদার, তাহলে মাদার হচ্ছে আমার জন্য একটা কমন নাউন। ইয়েস। তারপর আসে এবার ম্যাটেরিয়াল নাউন, উপাদানবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন কিছু নাউন যেগুলো অন্য কোনো জিনিস তৈরিতে আমরা কি করি? উপাদান হিসেবে ব্যবহার করি। আমি একটু উদাহরণ দিয়ে ক্লাসে প্রায় সময় বলি, সেটা হচ্ছে আমি একটা পিঠার কথা যদি বলি, আমি যদি বলি পিঠা, বাংলা একটা শব্দ বললাম পিঠা, তাহলে এই পিঠা শব্দটা শোনার পরে নির্দিষ্ট কোনো পিঠার ধারণা মাথায় কাজ করছে না নিশ্চয়ই। তাহলে এই পিঠা হচ্ছে পৃথিবী, আমাদের বাংলাদেশের সব ধরনের পিঠাকে আমরা বলি পিঠা, তাহলে পিঠা হচ্ছে আমার জন্য একটা কমন নাউন, রাইট? এবার আমি যদি বলি বাপা পিঠা, আমি যদি বলি চিতই পিঠা, তাহলে এই যে ভাপা পিঠা, চিতই পিঠা বললাম, এগুলো নির্দিষ্ট পিঠার নাম হওয়ার কারণে ভাপা পিঠা এবং চিতই পিঠা হবে আমার জন্য প্রপার নাম। এখন আমি যদি বলি এই পিঠা তৈরিতে আমার কি কি লাগে, তার মানে কোন কোন উপাদান আমরা ব্যবহার করি, তাহলে নিশ্চয় যারা পিঠা বানান বা তোমরা যারা পিঠা বানিয়েছো তারা বলবা স্যার এখানে সুগার লাগে, এখানে ওয়াটার লাগে, এখানে ওয়েল লাগে, এখানে ফ্লাওয়ার, ময়দা লাগে। তার এই যে কোন জিনিস তৈরিতে যে উপাদানগুলো ইউজ করছি, যেমন আয়রন, লোহা, ঠিক আছে, এই বিল্ডিংটা তৈরি করতে আমরা আয়রন ইউজ করেছি, পিঠা তৈরি করতে সুগার, ওয়াটার, স্যান্ড, বালি, মনে করো বালি, বিভিন্ন বালি, এই যে বালি তৈরি করতে আমরা স্যান্ড, বালি ইউজ করেছি, ওয়েল, তেল, এই সব কিছু কিন্তু এক একটা উপাদান। এই ধরনের উপাদানবাচক জিনিসকে বা নাউনকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। এটা মনে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক নাউন। তারপর হচ্ছে কালেকটিভ নাউন, বাংলায় বলছে কি? সমষ্টিবাচক নাম। এখন কালেকটিভ নাউনটা কি? যে সকল নাউন দ্বারা একের অধিক জিনিসের সমষ্টি বোঝায়। এখানে এই সকল শব্দগুলো শোনার পরে তোমার মাথায় কোনো সিঙ্গেল জিনিসের ধারণা কাজ করবে না, নিশ্চয় একের চেয়ে বেশি জিনিসের ধারণা তোমার ব্রেনে কাজ করবে। যেমন আমি লিখলাম গ্রুপ, তাহলে যদি বলেছে গ্রুপ, আ গ্রুপ অফ স্টুডেন্ট, ওকে, তাহলে আ গ্রুপ অফ স্টুডেন্ট যখন বলবো, তাহলে এখানে কি একজন স্টুডেন্টকে বোঝাচ্ছে নাকি অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে? ইয়েস, মানে গ্রুপ বললেই কিন্তু তুমি বুঝতে পারছো এখানে একের চেয়ে বেশি ব্যক্তি বা বস্তু আছে। তাহলে গ্রুপ আমার জন্য একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে জ্ঞান, জ্ঞানত্ব কি? তাও দল, গ্রুপত্ব দল, জ্ঞানত্ব দল, তাহলে দুইটাই কালেকটিভ নাউন। তবে পার্থক্যটাকে একটু মনে রাখতে হবে, বিশেষ করে আমরা ইতিবাচক শব্দগুলোর সাথে আমরা গ্রুপ ব্যবহার করি, আর নেতিবাচক শব্দ যেগুলো সেগুলোর সাথে আমরা ব্যবহার করি জ্ঞান। যেমন তুমি কখনোই কিন্তু এরকম বলতে পারবে না আ গ্যাং অফ টিচার, তোমাকে বলতে হবে আ গ্রুপ অফ টিচার। কিন্তু যখন তুমি যদি বলো যে সন্ত্রাসীদের একটা দল, তখন সেক্ষেত্রে বলতে হবে আ গ্যাং অফ টেররিস্ট, আ গ্যাং অফ টেররিস্ট, ওকে, সন্ত্রাসীদের একটা দল, আ গ্যাং অফ ক্রিমিনালস, তাহলে সেক্ষেত্রে আমরা গ্যাং ইউজ করবো। তারপর আসছে পেয়ার, পেয়ার মানে আমরা জানি জোড়া, তাহলে জোড়া মানে দুইটা, ওকে। এরপর আসছে ডজন, ডজন মানে আমরা জানি কয়টা? নিশ্চয়ই 12টা জিনিসের সমষ্টি। তাহলে এই ধরনের যে সকল শব্দ দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে, সেই ধরনের নাউনকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা বৈশিষ্ট্যের দিক থেকে নাউনকে কিভাবে ভাগ করা হয়েছে জানলাম, যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আবার এই কনক্রিট নাউনকে আবার আমরা 4 ভাগে কি করেছি? ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা গণনার দিক থেকে নাউনকে আবার 2 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। আমরা এখানে এই জন্য এসে নাউনকে আবার সংখ্যা গণনার দিক থেকে আমরা 2 ভাগে ভাগ করেছি। তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি? গণনা করা যায় এমন, তার মানে পৃথিবীতে যে সকল নাউন গণনা করা যাবে, 1টা 2টো 3টা 4টা 5টা সংখ্যা দিয়ে গণনা করা যাবে, এই ধরনের নাউনকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে সকল নাউনকে গণনা করা যায় না, সে সকল নাউনকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, ইয়েস, আমরা এখানে যাব যে আবার কাউন্টেবল নাউনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল আর হচ্ছে প্লুরাল কাউন্টেবল। ইয়েস, আমি যদি লিখি বুক, বই, আচ্ছা বই কি গণনা করা যায় কিনা? ইয়েস, যায়। তাহলে বই যেহেতু গণনা করা যায়, তাহলে বই হচ্ছে আমার জন্য একটা কাউন্টেবল নাউন। এখন এই যে বুক শব্দটা দ্বারা কয়টা বইকে বোঝানো হচ্ছে? একটা, সেজন্য এই বুক শব্দটা আমার জন্য হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কিন্তু আমি যদি এটাকে প্লুরাল কাউন্টেবল নাউন করি, তাহলে হবে কি? বুকস। ইয়েস, আমি যদি বলি বয়, বয়, তাহলে বয়
কয়টা বয় একটা, তাহলে বয় গণনা করা যায় সেজন্য কাউন্টেবল, কয়টা বয় একটা সেজন্য হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল। यस, আমি যদি বলি প্লুরাল কাউন্টেবল করতে হবে তাহলে হবে ভয়েস। একইভাবে আমি একটা শব্দ লিখলাম চাইল্ড। চাইল্ড অর্থ কি? শিশু। শিশু গণনা করা যায় নিশ্চয়ই, সেজন্য শিশু হচ্ছে কাউন্টেবল। এখন চাইল্ড মানে কয়টা শিশু? একটা শিশুকে আমরা চাইল্ড বলি, তাহলে চাইল্ড হচ্ছে আমার জন্য কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আবার আমি যদি লিখি CHILDREN চিলড্রেন, তাহলে চিলড্রেন হবে আমার জন্য প্লুরাল কাউন্টেবল নাউন। यस, এখন আমি যদি বলি যে ওয়াটার, পানি, আচ্ছা পানি কি গণনা করা যায়? যায় না, তাহলে সেজন্য পানি হবে আমার জন্য কি? এটা আনকাউন্টেবল নাউন। তবে পানিকে যদি আমরা কোনো পাত্রে কি করি, ভরাট করি বা পাত্রে নিই, তাহলে সেখানে আমরা পাত্রগুলোকে কাউন্ট করতে পারছি, 5 গ্লাস পানি, সেক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারছি। বাট বেসিক্যালি শুধু পানি আমরা গণনা করতে পারি না। यस, তাহলে এই যেখানে আমি একটা শব্দ লিখলাম ট্রুথ, TRUTH, ট্রুথ, সত্য। তো সত্যকে আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না, সেজন্য এই ট্রুথ আমার জন্য এটা কি হবে? আনকাউন্টেবল নাউন। আমরা যদি বলি যে নলেজ, জ্ঞান, তাহলে জ্ঞানকে কি আমরা গণনা করতে পারি না, তাহলে নলেজ আমার জন্য কি হবে? আনকাউন্টেবল হবে। এখন প্রশ্ন হচ্ছে কাউন্টেবল নাউন তো দুই প্রকার ছিল, একটা সিঙ্গুলার একটা কি প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউন সেগুলো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? আমরা এখানে একটা নোট দিয়েছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা থাকতেই হবে। আর্টিকেলে তো অবশ্যই এটা লাগবেই। যেমন দেখো নোট, আনকাউন্টেবল নাউন গুলো সবসময় সিঙ্গুলার হয়। यस, আমরা হয়তো বা বাংলায় বলতে গিয়ে অনেক সময় শব্দগুলোকে প্লুরাল মনে হয়। যেমন আমি বললাম বাংলায় পানিগুলো খুব নোংরা, আমি কিন্তু এইভাবে বলি, পানি নোংরা বলি না, আমরা বলছি পানিগুলো খুব নোংরা, তোমার চুলগুলো খুব স্মার্ট। তাহলে এই যে চুলগুলো বললাম, তাহলে গুলো শব্দটা শোনার পর স্বাভাবিকভাবে বাঙালিদের অনেকের মাথায় এটা কাজ করে যে গুলো মানেই তো অনেক, তাহলে এটা প্লুরাল হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আমি গুলো শব্দটা কার সাথে ব্যবহার করলাম, এটা কি আমি গণনা করা যায় এমন জিনিসের সাথে ইউজ করেছি। যেমন আমি যদি বলি যে ছেলেরা, মানুষগুলো, তাহলে সেক্ষেত্রে মানুষ গণনা করা যায়, সেজন্য মানুষগুলো প্লুরাল হতে পারে। কিন্তু আমি যখন বলবো পানিগুলো, চুলগুলো, তো পানি তো গণনা করা যায় না, সেজন্য আনকাউন্টেবল। তাহলে মাথায় রাখতে হবে আনকাউন্টেবল নাউনগুলো দেখতে যতগুলো হবে হোক, এরা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার নাউন হবে, এটা মাথায় রাখতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নাউন সম্পর্কে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা হয়েছে, স্পষ্ট একটা ধারণা হয়েছে। সো আমি এখানে কিছু বাড়ির কাজ দিব তোমাদের, কিছু সেন্টেন্স থেকে তোমাদেরকে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা একটু কি করতে হবে, নির্ণয় করতে হবে। তারপর আমি ক্লাসটা শেষ করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে কিছু বাড়ির কাজ দিলাম। আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করেছি সেগুলোর উপর ভিত্তি করে এখানে আমি 10টা সেন্টেন্স লিখেছি এবং প্রত্যেকটা সেন্টেন্সে একটা একটা শব্দকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, এই আন্ডারলাইনকৃত শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং আরেকটা বিষয় সেখানে হচ্ছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন একটা ওয়ার্ড যদি নাউন হয়, তাহলে সেক্ষেত্রে যেটা আমি নাউন নিয়ে আলোচনা করেছি যে কোন ধরনের নাউন সেটা একটু পাশে লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের বাইরের কাজ। প্রথম সেন্টেন্সটা একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু প্রত্যেকটা সেন্টেন্স পড়ছি। এক নাম্বার সেন্টেন্স আছে, আই গট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল। তাহলে এখানে বিউটিফুলটাকে আন্ডারলাইন করা হয়েছে। তাহলে হচ্ছে হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু, তাহলে এখানে শিটাকে আন্ডারলাইন করা হয়েছে। তারপরে দেখো, আই লেফট দ্য শুজ আন্ডার দ্য কিচেন টেবল, তাহলে এখানে আন্ডারটা আন্ডারলাইন করা হয়েছে। এরপর হি told that he would come soon। ওকে, দ্যাট আন্ডারলাইন করা হয়েছে, দ্যাটটা কোন পার্টস অফ স্পিচ তোমরা এটা আইডেন্টিফাই করবা। 5 নাম্বার আসছে, I would request you to finish the word quickly, কুইকলি আন্ডারলাইন করা আছে। তারপর আসছে, I try to visit the library once a week, I try to visit the library once a week, এখানে visit আন্ডারলাইন করা আছে। Walking is a good exercise, walking is a good exercise, তাহলে walking আন্ডারলাইন করা আছে। তারপর হচ্ছে, the thief was running after me, the thief was running after me, so এখানে after আন্ডারলাইন করা আছে। knowledge is power, knowledge is power, তাহলে knowledge আন্ডারলাইন করা আছে। তারপর হচ্ছে, I want to go now, তাহলে নাও শব্দটা আন্ডারলাইন করা আছে। তোমাদের এখন কাজ হবে এই আন্ডারলাইনকৃত 10টা শব্দ কোন পার্টস অফ স্পিচ এবং নাউন হলে সেটা কোন ধরনের নাউন সেটা আইডেন্টিফাই করে আনসার গুলো খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে তোমরা
ছবি তুলে পাঠাতে পারো, অথবা সরাসরি কমেন্ট বক্সে আনসারগুলো তোমরা টাইপ করে লিখতে পারো। সো আজকে আর নয়, হোয়াটসঅ্যাপ স্পেস সম্পর্কে পরিপূর্ণ ধারণা যখন তোমাদের হবে, এরপরে আমি আর্টিকেল বিষয়টা নিয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।